আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার রাশিয়ায় আরও ৩০,০০০ সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দেব চুক্তিতে না এলে জাপানকে ৩৫% শুল্কের হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর আক্রমণে ইসরায়েলি সেনা নিহত, আহত হয়েছেন আরও ৩ জন। অবৈধভাবে প্রবেশের অভিযোগ করে মাদানিকে গ্রেফতারের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো বিস্তারিত। আল্লামা জাফরির হুঁশিয়ারি, ইরানে হামলা হলে পাকিস্তানে কোনো মার্কিনি থাকবে না। এবং সর্বশেষ জানিয়ে দেব ইন্দোনেশিয়ায় ৬৫ আরোহী নিয়ে ফেরি ডুবি, নিখোঁজ ৪৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে উত্তর কোরিয়া অতিরিক্ত ২৫ থেকে ৩০,০০০ সেনা পাঠাতে যাচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এর ফলে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরিয়ার সেনার সংখ্যা প্রায় ৩ গুণ হতে পারে। সিএনএন জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে উত্তর কোরিয়ার সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহের পাশাপাশি তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে ইউক্রেন অধিকৃত ফ্লাইটারে গুলোতে বড় ধরনের আক্রমণে এসব সেনা ব্যবহার করতে পারে। স্যাটেলাইট ছবি উন্মুক্ত উৎসভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গত বছরের মতো এবারও সেনা পরিবহনকারী রুশ জাহাজ এবং উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমান চলাচল বেড়েছে। মে মাসে ২ বিমানবন্দরে রূপচা ক্লাসের একটি জাহাজ ভিড়েছে, যা ৪০০ সেনা পরিবহনে সক্ষম। একই ধরনের জাহাজ গত বছরও ব্যবহৃত হয়েছিল। এছাড়া জুনে সুনানে IL-৭৬ কার্গো বিমান পর্যবেক্ষণ করা হয়েছে। ১৭ জুন উত্তর কোরিয়ার সফর করেন রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষা সের্গেই শুই। সফরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাশিয়ায় ১,০০০ মাইন নিষ্কাশনকারী এবং ৫,০০০ সামরিক নির্মাণ শ্রমিক পাঠানোর ঘোষণা আসে। তাদের কাজ হবে কুরস্ক অঞ্চলের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোগুলো পুনর্গঠন করা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে উত্তর কোরিয়া ইতিমধ্যে সেনা নির্বাচন কাজ শুরু করেছে এবং জুলাই বা আগস্টের মধ্যে সেনা পাঠানো শুরু করতে পারে। ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়া প্রায় ১১,০০০ সেনা রাশিয়ায় পাঠিয়েছিল, যারা ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের রুশ বাহিনীর সঙ্গে কাজ করে। সে সময় প্রায় ৪,০০০ উত্তর কোরীয় সেনা হতাহত হন বলে জানিয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে দেশটির পণ্যের ৩০ থেকে ৩৫% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে ২ এপ্রিল লিবারেশন ডে উদযাপন করতে গিয়ে ট্রাম্প জাপানের পণ্যের ২৪% শুল্ক আরোপ করেছিলেন। পরে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য কমিয়ে ১০% আনা হয়, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পায়। সেই ৯০ দিনের সময়সীমা শেষ হতে যাচ্ছে ৯ জুলাই। ফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাপানের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু আমি নিশ্চিত না আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারবো কিনা। জাপান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে দেশটির উপপ্রধান ক্যাবিনেট সচিব কাজুহুকো আরকি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছে তা জানি, তবে সব বিষয়ে আমরা মন্তব্য করি না। জাপান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার বেশিরভাগ পণ্যে এখন ১০% শুল্ক রয়েছে। যানবাহন ও যন্ত্রাংশে রয়েছে ২৫% শুল্ক এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক রয়েছে ৫০% পর্যন্ত। জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইসোমিশিয়া হামাশি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে গিয়ে তারা এমন কোনো ছাড় দেবে না যাতে জাপানি কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ৯০ দিনের মধ্যে ৯০টি বাণিজ্য চুক্তি করার ইচ্ছা তার রয়েছে, তবে এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার ২ জুলাই এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত এ দখলদার সেনার নাম সার্জেন্ট ইয়াভিন মিকোলোভিচ। তিনি ৭ম সাজোয়া ব্রিগেডের ৮২ নং ব্রিগেডের ট্যাঙ্ক ক্রু ছিলেন। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মিকোলোভিচ উত্তর গাজার ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। ওই হামলায় এক ট্যাঙ্ক কমান্ডার এবং একটি ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হন। আরেক দখলদার অন্য আরেকটি হামলায় গুরুতর আহত হন। তিনি কমান্ডো ব্রিগেডের ইকোস ইউনিটের সদস্য ছিলেন। আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি ভোটে জয়ী হয়েছেন আলোচিত মেয়র প্রার্থী জোহরান মামদানি। এবার তার উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন গ্রেপ্তারের হুমকি। পাশাপাশি এই মেয়র প্রার্থী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার 1 জুলাই ফ্লোরিডার একটি ডিক্লেরেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজে বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আইএসসির অভিযানে বিরোধীর জোরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউ ইয়র্ক সিটির এ মেয়র প্রার্থীকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। মামদানি ছোটবেলায় পরিবার সহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। ট্রাম্প বলেন, আমরা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। অনেকেই বলছে যে মামদানি অবৈধভাবে এখানে আসেন। আমরা সবকিছুই দেখব। এর আগে রিপাবলিক কংগ্রেসের অ্যান্ডি গ্লোস আন্টানিও জেনারেল বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান। এ বিষয়ে এক বিবৃতিতে মামদানি বলেন, আমি কোনো আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি আমাদের শহরকে আইসি এর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই। ট্রাম্পের এক বক্তব্য শুধু আমাদেরকে গণতন্ত্রের উপর আক্রমণ নয়, বরং নিউ ইয়র্কবাসীদের জন্য একটি বার্তা। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনাকে টার্গেট করা হবে। মামদানি আলোচনা করলেও নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরকি আমডাসের প্রশংসা করতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, আমডাস খুব ভালো মানুষ, সে সমস্যায় পড়েছিলেন এবং তার বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে 65 জন যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে 43 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানে উত্তাল সাগরে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার 2 জুলাই রাতে পূর্ব জাভার কেতাপং বন্দর থেকে ছাড়ার প্রায় আধা ঘন্টা পরই কেএমপি তুনো প্রাজামা জয় নামের ফেরিটি ডুবে যায়। ফেরিটি 50 কিলোমিটার দূরের বালির গিলিকুনা বন্দরের দিকে যাচ্ছিল। ফেরিটিতে 53 জন যাত্রী এবং 12 জন ক্রু এবং 22টি যানবাহন ছিল বলে জানানো হয়েছে। বেঙ্গুয়েন পুলিশের মাধ্যম রামা সামান্তা পুত্রা জানান, 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঢেউয়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভেসে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বুধবার রাত থেকেই 9টি নৌজাহান 2 মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যে নিখোঁজদের সন্ধানে কাজ চালাচ্ছে। উল্লেখ্য, 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায় ঘটে, কারণ এখানে ফেরি বহুল ব্যবহৃত হলেও অনেক সময় নিরাপত্তা বিধি মানা হয় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন ধর্মীয় নেতা এবং একজন মার্জা হিসেবে বর্ণনা করেছেন পাকিস্তান সিনেটের সদস্য আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি। আল্লামা জাফরি উল্লেখ করেছেন, ধর্মীয় কর্তৃপক্ষ একটি ফতোয়া জারি করেছে যাতে বলা হয়েছে যে কেউ যদি খামেনিকে হুমকি দেয় সে আল্লাহর শত্রু, যার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড। পিএস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, পাকিস্তানি এই সিনেট বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহুর জানা উচিত যে যদি কোনো আক্রমণ করা হয় তবে কেবল ইরানের উপর আক্রমণ হবে না এবং বিশ্বের সব মুসলিম এর জবাব দেবে। আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি আরও বলেন, এর আগে রোববার ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা গ্রান্ড আয়াতুল্লাহ নাসের মাকরেন সিরাজি এবং গ্রান্ড আয়াতুল্লাহ হোসেন নুরি আহমেদীয় আয়াতুল্লাহ খামেনির উপর যে কোনো আক্রমণ বা হুমকির বিরুদ্ধে ফতোয়া জারি করেন। তারা বলেন, কোনো ব্যক্তি বা সরকার যদি ইসলামী উম্মাহ এবং এর সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাদের বিরুদ্ধে সংঘর্ষের রায় কার্যকর হবে। আল্লামা রাজা নাসির আব্বাস জাফরি আরও বলেন, আমরা পাকিস্তানেও এর জবাব দেব। যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে পাকিস্তানেও কোনো আমেরিকান থাকবে না। যখন তারা ট্রাম্প এবং নেতানিয়াহু কোনো আইন মানে না, তখন আমরাও চুপ থাকব না। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।